স্বপ্নসাথী। লেখনীতে প্রকৃতি চৌধুরী নিঝুম। বিয়ে আমি করব না, করব না, করব না। বড় আপু, কিন্তু কেন বিয়ে করবি না তা তো বলবি। আমি কেন করব না তা তুই প্রশ্ন করছিস আপু? তুই বল, এত টাকা পয়সা, এত আয়োজন করে যে তোর বিয়ে দিল, আছিস তুই একটুও শান্তিতে, একটুও সুখে? কত কি করে দুলাভাইয়ের সাথে তুই আছিস, ভুলে যাচ্ছিস কেন তুই? কিছুদিন পর পর দুলাভাই তোকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আব্বুর কাছে টাকা নিতে পাঠায়, আর তুইও সুরসুর করে চলে আসিস। ভাবিস না এখানে যা আছে তা আমাদের সকলের ভবিষ্যৎ যাতে ভালো কাটে সেই জন্যই আব্বু জমিয়ে রেখেছেন। উল্টা আমরা টাকা দিতে না চাইলে তুই রাগ করে আমাদের যা নয় তাই বলিস। বাদ দে এবার তোর কথা। এবার আসি আমার চোখে দেখা কিছু মানুষের কথা, বা তোর চোখে দেখা কিছু মানুষের কথাই না হয় বল। দেখেছিস আশেপাশে কোনো এমন সংসার আছে যারা বলবে আমি ভালো আছি আমার স্বামীকে নিয়ে, বা কেউ বলবে আমি ভালো আছি আমার স্ত্রীকে নিয়ে? কেউ বলবে না আপু, বরং সবাই এটাই বলবে, কেন বিয়েটা করলাম, এর থেকে তো বিয়ের আগেই ভালো ছিলাম, নিজের মন মতো চলতে তো পারতাম, তাই আমি বিয়ে করব না। আম্মু, তবে কি তুই সারা জীবন তোর আব্বুর ঘাড়েই পড়ে থাকবি? আমি, এটা কেমন কথা আম্মু? আব্বুর ঘাড়ে কেন পড়ে থাকবো? আমি তো আব্বুর বাড়িতে রাজকুমারী হয়ে থাকবো। মেজো আপু, আচ্ছা তুই কি বলতে চাইছিস? তুই কখনো বিয়েই করবি না? আমি করব তো। তবে যদি আমার মনের মতো কাউকে কখনো হাঁটতে চলতে পেয়ে যাই তবে। আর না হয় নয়। বড় আপু, আচ্ছা বল দেখি সে কেমন হবে? যদি আমরা হাঁটতে চলতে তার কখনো কোনো খোঁজ পেয়ে যাই, তবে না হয় তোকে জানিয়ে দেব। আমি বলছি, তাহলে শোন। প্রথমত, সে হবে খুব ভদ্র, তবে একটু বুদ্ধিমান। মিথ্যা বলা সে পছন্দ করবে না। কোনো রকম ওয়াদা করে, সেই ওয়াদা কখনো সে ভঙ্গ করবে না। কোনো মেয়েকে দেখলে চোখ ঘুরিয়ে নিবে। উল্টাবার মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত যাতে মাপতে না যায় দেখিস। মেয়েদের সম্মান দিয়ে কথা বলবে। খারাপ নজরে কোনো মেয়েদের দিকে এসে তাকাবে না। তার চোখের দিকে তাকালেই যাতে বোঝা যায় তার মন কতটা কোমল। যার হাসিটা হবে মন খোলা হাসি, যা দেখেই বোঝা যাবে তার মনে নেই কোনো হিংসা, নেই কোনো গরিব বড়লোকের ভেদাভেদ। যে বাচ্চাদের ভালোবাসে, যে গরিব দুঃখীর কষ্টে সবার আগে এগিয়ে যাবে। সে তার ফ্যামিলিকে অনেক ভালোবাসবে, আর আমার ফ্যামিলিকে অনেক সম্মান করবে। কারো সাথে সে খারাপ ব্যবহার করবে না। সে যতই তার শত্রু হোক না কেন, কারো খারাপ হোক এটা সে চাইবে না। কারো টাকা পয়সা, জায়গা, সম্পত্তির উপর তার কোনো লোভ লালসা থাকবে না। শুধু নিজের কি আছে এটা দেখবে সে। আল্লাহ উপর সে বিশ্বাসী হবে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা ভেবে সে আল্লাহকে শুকরিয়া জানাবে সব সময়। দ্বিতীয়ত, তার ঠোঁটের কোণে সব সময় হাসি থাকবে। চুলগুলো হবে একটু ছোট ছোট হবে। ফর্সা না হলেও চলবে, হয়তো উজ্জ্বল শ্যামলা, না হয় শুধু শ্যামলা হলেও চলবে। কিন্তু লম্বায় তাকে 5 ফুট 10 ইঞ্চি হতে হবে। সবার আগে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রতি বছরে কম হলেও 30টা রোজা রাখতে হবে। মাঝে মাঝে তাকে আমার সাথে তাহাজ্জুদ নামাজও পড়তে হবে। বয়স 28 কিংবা 30-এর মাঝে থাকতে হবে। তৃতীয়, সে আমাকে প্রচুর পরিমাণে বিশ্বাস করবে। ভালোবাসা কম হলেও চলবে, কিন্তু বিশ্বাস কম হলে চলবে না। যে আমি কিছু বলার আগেই বুঝে নেবে আমার কি প্রয়োজন। আমি চাওয়ার আগেই আমার সব চাওয়া পূরণ করবে। সে আমার চোখ দেখেই মনের কথা পড়ে নেয়ার ক্ষমতা রাখবে। কারণ স্বামী হবার আগে সে আমার একটা ভালো বন্ধু হওয়ার জন্য চেষ্টা করবে। তবেই তো সে আমার মনের কথা বুঝবে, চোখের ভাষা পড়তে পারবে। আমি কোনো বিপদে পড়লে সে তার নিজের কথা চিন্তা না করেই সেই বিপদে আমার সাথে ঝাঁপিয়ে পড়বে।
আমার মন খারাপ হবে বা আমি অপমানিত হব এমন কোনো কথা সে কখনো বলবে না, বা এমন কাজও সে কখনো করবে না। চতুর্থ, সে ইসলাম অনুযায়ী বিয়ে করবে। খুব সীমিত টাকা খরচা করিয়েই সে আমাকে তার জীবন সঙ্গিনী বানিয়ে তার বাড়িতে নিয়ে যাবে। আর কেউ যাতে এ নিয়ে আমাকে কোনো রকম কটু কথা না বলে এই দিকে খেয়াল রাখবে। আর কখনো কোনো যৌতুক চাইবে না আমার ফ্যামিলির কাছে, বা আমাকে কখনো বাধ্য করবে না যৌতুকের জন্য। এবার বলো, এমন ছেলে আছে তোমাদের খেয়ালে? এই কথা বলে আমি উপর দিকে তাকালাম, আর তাকিয়ে দেখলাম সবাই গালে দুহাত গুজে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। এর মানে কি? বুঝলাম না। তাই খুকখুকানি দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আমি, উহু উহু, কি হলো? তোমরা আমাকে এভাবে কেন দেখছো? আপু, কি করব বল? তুই যেমন বর চাস তেমন বর, এমনিতে কেন? হারিকেন নিয়ে খুঁজলেও পাবো না, হয়তো সে এই দুনিয়াতেই নেই। তাই থাক বইন, তোর এই জন্মে আর বিয়ে করতে হইব না। তুই যেমন আছিস তেমনই থাক। এবার আমরা যাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আম্মু, 1 মিনিট দাঁড়া, তোরা, আমার একটু কথা আছে। আচ্ছা মা, তুই যে এতক্ষণ বলেছিস ছেলে এমন হবে অমন হবে, তবে তো সেই ছেলেরও কিছু না কিছু চাওয়া থাকতে পারে, আর তাকে পূরণ করবে। আমি? কেন আমি? আর সে যদি আমার সব স্বপ্ন, আশা, কল্পনা পূরণ করতে পারে, তবে আমি কেন তার স্বপ্ন, আশা, কল্পনাগুলো পূরণ করব না? আমিও আমার সবটুকু দিয়ে তার সকল চাওয়া পূর্ণ করার চেষ্টা করে যাব, যতদিন বেঁচে থাকব। মেজো আপু, আচ্ছা ঠিক আছে, কালকেই নিউজ পেপারে এই নিয়ে একটা বিজ্ঞপ্তি দিয়ে দেব নে বোন। এবার যা, একটু চা বা কফি করে নিয়ে আয়, আমাদের বের হতে হবে। যদি একটু গরম কিছু পান না করি, তবে হয়তো তুই এতক্ষণ যে স্বপ্নগুলো দেখালি সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবো না। আর তাই আজ আর আমাদের রাস্তা দিয়ে যেতে হবে না, হয়তো অর্ধেক পথে গিয়েই ঘুমিয়ে পড়বো। তাই যা বোন, আগে একটু চা বা কফি করে নিয়ে আয়। আমি, যাচ্ছি যাচ্ছি। আমার কথাগুলো তো হেসে উড়িয়ে দিলে, একদিন দেখবে সত্যিই সে আসবে, যে হবে আমার স্বপ্নের নায়ক। এই বলে আমি উঠে রান্নাঘরে চলে গেলাম, আর চুলায় চায়ের পানি দিয়ে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা চলেন, চা হতে হতে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেই। আমি এই বাড়ির ছোট মেয়ে আফরিন। 3 বোন আমরা। বড় আপু আহানা, বিবাহিতা। মেজো আপু আনিতা, বিবাহিতা। আব্বু, আম্মুকে নিয়েই আমাদের ছোট একটা পরিবার। খুব হাসি খুশি একটা পরিবার আমাদের। আমরা মধ্যবিত্ত থেকে একটু উপরেই আছি। আমার আব্বু, আম্মু সবার আগে আমাদের ইচ্ছাগুলো পূরণ করবে, তারপর বাকি সব। কখনো কিছু মুখ ফুটে আব্বুকে বলতে হয়নি, সব সময় বলার আগেই সে আমাদের সব চাওয়া পূরণ করেছে। কখনো আমরা অভাব কি বুঝতে পারিনি, এক আব্বুর জন্য দ্বিতীয় ওই আল্লাহর জন্য। দুজনের একজনও আমাদের কোনো চাওয়া অপূর্ণ রাখেননি। তাই তো আমাদেরই আব্বু, আম্মুর বুড়ো বয়সের কথা ভাবতে হচ্ছে। না হয় আম্মু, আব্বুর কথা কে ভাববে বলেন তো? তবে বড় আপুর বর আগে ভালোই ছিল, বাট কয়েক বছর ধরে টাকা টাকা করে পাগল করে দিচ্ছে। এই কয়েক বছরে সে প্রায় 2-3 লাখ টাকা নিয়েছে দিয়ে দেবে বলে, কিন্তু আজ পর্যন্ত একটা টাকাও ফেরত দেবার নাম নেয় নাই। উল্ট টাকা চাইতে গেলে হুমকি দেয় আপুকে ডিভোর্স দিয়ে দেবে। আর আপুও আজকাল চলে আসে দুলাভাই টাকা চাওয়ার সাথে সাথেই, বলে দিয়ে দেবে ওর টাকা, বলেছে তো। আচ্ছা আপনারাই বলুন, এভাবে যদি তাকে সব টাকা দিয়ে দেই, তবে বুড়ো বয়সে আমার আব্বু, আম্মু কিভাবে চলবে? এটাও তো আপুর ভাবা উচিত, তাই না? আর তার দেখাদেখি তো আর জামাইরাও চাইতে সাহস পাবে, আর তাদের যদি না বলি, এর পরিণামটা তো খুবই খারাপ হবে, তাই না? কিন্তু বড় আপু এই কথাটা বুঝতেই চায় না। আফরিন, আচ্ছা দেখুন না, আপনাদের সাথে কথা বলতে বলতে চা বানানো হয়ে গেল। আচ্ছা এখন তবে আসি, আর যা তা না হয় আস্তে আস্তে জেনে যাবেন। ওকে টাটা। এরপর চা নিয়ে ড্রয়িং রুমে চলে এলাম।
আর সবার সাথে বসে হাসাহাসি করতে করতে চা বিস্কিট খেতে লাগলাম। কিছুক্ষণ পর আপুরে চলে গেলেন। আম্মু তার রুমে বসে টিভি দেখতে লাগলো। আর আমি বেচারি বোরিং ফিল করছি। কি করব শুধু ভেবে যাচ্ছি। কিছুক্ষণ পরে মাথায় এলো, কেন না একটু কম্পিউটারের সামনে বসা যাক। যেই ভাবা সেই কাজ। বসে পড়লাম কম্পিউটারের সামনে। অল্প সাউন্ডে গান ছেড়ে চোখ বুজে টেবিলে মাথা দিয়ে বসে আছি। গান চলছে কিন্তু শুনছে কে? আমি তো আমার স্বপ্নে ডুবে আছি। সেই স্বপ্নের রাজকুমারকে নিয়ে গান নিয়ে ঘুরে বেড়াচ্ছি কল্পনার বাগানে। সন্ধ্যায় আব্বু এলো। কলিং বেল বাজাতেই আমি ছুটে গিয়ে দরজা খুলে দিলাম। আব্বুকে দেখে প্রথমে সালাম দিলাম, এরপর হেসে আব্বুকে ভেতরে আসতে বললাম। আব্বু ভেতরে এসে আম্মুর কথা জিজ্ঞাসা করলো। আমি বললাম, আফরিন, আব্বু, আম্মু তো তোমাদের রুমে, তুমিও রুমে যাও, আমি চা নিয়ে আসছি কেমন? আব্বু, ঠিক আছে মামুনি। এই বলে আব্বু তার রুমে চলে গেলেন, আর আমি চা নিয়ে কিছুক্ষণ পর তাদের রুমে গেলাম। এরপর তিনজন একসাথে বসে অনেকক্ষণ গল্প করলাম। আজ অনেকদিন পর আম্মু আর আমি শপিং করতে এলাম। এত কাপড় চোপড় কেনা আছে যে আর কিছু কেনার প্রয়োজনই পড়ে না আমার। আর সাজরাত প্রয়োজন ছাড়াই অনেক আছে, আর নিয়ে কি করব? আমি বাহিরে বোরখা ছাড়া বের হই না। যার জন্য 2-3টা ঘড়ি, আর কয়েক জোড়া পেন্সিল জুতা, আর বেশ কয়েকটা বোরখা, এছাড়া তেমন কিছুর প্রয়োজন আমার পড়ে না। কিন্তু আজ আম্মু আমাকে এক প্রকার জোর করেই শপিং করতে নিয়ে এলো। আমার শপিং করতে মোটেও ভালো লাগে না। তবে হ্যাঁ, শাড়ি দেখলেই কিনতে ইচ্ছে করে, পাট পরতে ইচ্ছে করে না। কিন্তু আজ মনে হচ্ছে আম্মু নিজেই কিছু কিনবে, তাই তার সাথে ঘুরে বেড়ানোটাই এখন আমার সব থেকে জরুরি কাজ। খুব বিরক্তি লাগছে। পাঠ করার কিছু নেই, এখন কিছু বলতে গেলেই আম্মু খুব রেগে যাবে, তাই অনেক ঘুরে ফিরে আম্মু দুটো সুতি কাপড় আর দুটো শাড়ি নিল। আর আমার জন্য একটা বোরখা, দুটো 3 পিস নিল। অনেক বারণ করলাম, কিন্তু আম্মু শুনলো কোথায়? তাই বাধ্য হয়েই নিতে হলো। এরপর আমি আর আম্মু বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আম্মুর সামনে আসতেই আম্মু আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, মা, আরে আফরিন, তোর পায়ের আরেকটা নুপুর কোথায় রে? যাওয়ার সময় তো দুটোই পায়ে ছিল দেখলাম, এখন আরেকটা কোথায় গেল? আফরিন, আরে আম্মু, আমি তো খেয়ালই করিনি। সত্যি তো, আমার নুপুর কোথায় গেল? এই বলে আমি পুরো বাড়ি নুপুরটা খুঁজতে লাগলাম, কিন্তু বাড়িতে কোথাও নুপুর পেলাম না। যার জন্য আম্মুর কাছে এসে কান্না করে দিলাম। যা দেখে আম্মু ভয় পেয়ে জিজ্ঞাসা করে উঠলেন, আম্মু, কিরে, কি হয়েছে, এভাবে কাঁদছিস কেন? আফরিন, তুমি তো জানোই নুপুর আমার কত পছন্দের জিনিস, আর এই দুটো আমি খুব শখ করেই কিনেছি। আমার শখের নুপুর জোড়ার থেকে একটা হারিয়ে গেল। দেখো না আম্মু, আমি এখন আর এই নুপুর জোড়া পরতে পারবো না। আমি এখন কি করব বলো না আম্মু? আম্মু, এই জন্য তুই কাঁদছিস? পাগলি মেয়ে কোথাকার! জানিস না তোর আব্বু এসে যদি তোকে এভাবে কাঁদতে দেখে তবে সে অস্থির হয়ে উঠবে। কাঁদিস না মা আমার, আমি কালকেই দোকানে গিয়ে এটার মতো আরেকটা বানাতে দিয়ে আসবো। আফরিন, কিন্তু আম্মু, ওটা কোথায় গেল? এভাবে আমার পায়ের থেকে নুপুরটা খুলে পড়ে গেল, আর আমি টেরও পেলাম না। আম্মু, আরে টের কিভাবে পাবি বলতো? তুই তো নুপুরের ঝুনঝুনিগুলো খুলে রেখেছিস, যার জন্য কোনো শব্দ হয়নি, তাই তো টের পাসনি তুই। আফরিন, কিন্তু আমি এখন নুপুরটা কোথায় খুঁজে পাবো বলো তো? আম্মু, বললাম তো কালকে বানাতে দিয়ে আসবো, 2-1 দিনের ভেতর নতুনটা চলে আসবে। এবার কান্না থামা মা আমার, আর রুমে গিয়ে অন্য এক জোড়া নুপুর পরে আয়। এরপর আম্মুর কথা শুনে কান্না তো থামালাম, কিন্তু মনটা খুব খারাপ লাগছে। নুপুর,
চুড়ি আংটি, চুড়ি, এই চারটে জিনিস আমার খুবই পছন্দের। তাই চুড়ি না পরলেও বাকি তিনটে জিনিস সব সময় আমার সাথেই থাকে। নুপুরের ঝুনুর ঝুনুর শব্দে নামাজ হয় না, এই জন্য ঝুনঝুনি খুলে রাখি। কিন্তু আজ না বলেই আমার শখের একটা নুপুর হারিয়ে গেল, তাই কিচ্ছুটি ভালো লাগছে না। তাই রুমে এসে চুপ করে বসে আছি। খুব কান্না পাচ্ছে, ইচ্ছে তো করছে চিৎকার করে কাঁদি, কিন্তু তাতে যে সবাই হাসবে আর বলবে একটা সামান্য নুপুরের জন্য এই মেয়েটা এভাবে কাঁদছে। কিন্তু শখের জিনিস কি আর সামান্য হয় নাকি? তা তো আনমোল হয়, যার কোনো দাম হয় না। রাতে আব্বু বাড়ি ফিরে আমাকে ডেকে পাঠালো খাবারের জন্য। আমি হাত মুখ ধুয়ে খাবার টেবিলে গিয়ে বসে পড়লাম। কিন্তু খাবার খেতে ইচ্ছেই করছে না। খাবার মুখে তো দিচ্ছি, কিন্তু গলা থেকেই তা নামছে না। আব্বু আমার দিকে খেয়াল করে জিজ্ঞাসা করে উঠলেন, আব্বু, কিরে তোর কি হলো, খাচ্ছিস না কেন? আব্বুর কথা শুনে এবার আর কান্না আটকাতে পারছি না। তাই ফোঁপাতে লাগলাম। কোনো কথাই বলতে পারছি না। যা দেখে আব্বু আমার কাছে ছুটে এলো আর আমার মাথায় হাত রেখে বলে উঠলেন, আব্বু, কিরে মা, কি হয়েছে তোর? তোর আম্মু বকেছে নাকি তোর আপুরে কিছু বলেছে? বল মা, না হয় আমি কি করে বুঝবো? এবার আর কান্না থামাতে না পেরে কাঁদতে কাঁদতে আব্বুকে বলে উঠলাম, আফরিন, আব্বু কেউ কিছু বলেনি। আমার না একটা নুপুর হারিয়ে গেছে। অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আব্বু, একটা নুপুরের জন্য আমার মামুনি এভাবে কাঁদছে। আরে আহানার আম্মু, তুমি এটা আমাকে ফোন করে কেন বলনি? আমি আসার পথে আমার মায়ের জন্য নতুন নুপুর নিয়ে আসতাম। আফরিন, আব্বু, আমার অন্য নুপুরের দরকার নেই, আমার ওইটাই চাই। ওটা আমার খুব শখের নুপুর ছিল, কিন্তু ওটা কিভাবে যেন হারিয়ে গেল। আব্বু, ইস, কি করেছিস কেঁদে কেটে চেহারাটা? আহানার আম্মু, তুমি কালকে গিয়েই ওই একই ডিজাইন দিয়ে আফরিনের জন্য নুপুর বানাতে দিয়ে আসবে। আম্মু, আমি তো একথা কতবার তোমার মেয়েকে বলেছি, কিন্তু ও তো সেই থেকে কেঁদেই যাচ্ছে। আব্বু, আমার মামুনি এর কাঁদবে না। মামুনি এর কাঁদিস না। তুই তো জানিস আমি তোদের তিন বোনের চোখে পানি সহ্য করতে পারি না। এবার কান্না থামিয়ে খেয়ে নে মামুনি। আচ্ছা থাক, আজ না হয় আমার পাগলি মেয়েকে আমি নিজের হাতেই খাইয়ে দেব। এই বলে আব্বু খাবার তুলে ধরলো আমার মুখের সামনে। যা দেখে আমি কান্না থামিয়ে খেয়ে নিলাম। আমার ছোট থেকেই এই একটা অভ্যাস, আমি ততক্ষণ কান্না থামিয়ে রাখতে পারবো যতক্ষণ না কেউ আমাকে কোনো ধরনের প্রশ্ন করবে। যেই না কেউ প্রশ্ন করলো, এই আর আমার চোখ আমার কোনো কথাই শোনে না। আর মন খারাপ থাকলে তো কথাই নেই, আব্বুকে দেখলেই কান্না চলে আসে, চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগবে। আব্বু বা আম্মু যদি হালকা বকাও দেয় বা রাগী চোখে আমার দিকে তাকায়, তবে আর কে আমাকে চুপ করাবে? তখন তো কান্নাই আমার একমাত্র সঙ্গী হয়ে যায়। খাওয়া দাওয়া বাদ দিয়ে তখন কাঁদতে বসে পড়ি। কি একটা বিরক্তিকর অভ্যাস, তাই না? দুদিন পর আজ একটু বাসা থেকে বের হয়েছিলাম, একটু কাজ ছিল তাই। রিক্সা না পেয়ে হেঁটেই বাড়ি ফিরছিলাম। প্রায় বেশিরভাগ পথই চলে এসেছি, তখন হঠাৎ করে একটা মধ্যবয়সী মহিলা এসে আমার পথ আটকে দাঁড়িয়ে গেল, যা দেখে আমি একটু চমকে উঠলাম। মহিলাটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমার চোখ ছাড়া তো কিছুই দেখা যাচ্ছিল না, তবে উনি এভাবে তাকিয়ে কি দেখছে তাই আমি বুঝে উঠতে পারছি না। হঠাৎ উনি আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, মহিলাটা, আচ্ছা আম্মু, তোমার বাসা কোথায়? আফরিন, কিন্তু আন্টি, আমি তো আপনাকে চিনতে পারছি না, তবে আমি আপনাকে আমার বাড়ির ঠিকানা কিভাবে বলি? আন্টি, হ্যাঁ তাও ঠিক, কিন্তু আম্মু, আমার যে তোমার মা বাবার সাথে একটু কথা ছিল। আফরিন, কেন আন্টি, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আন্টি, আরে না না আম্মু, তুমি কোনো ভুল করনি। আসলে আমার একটু কথা আছে তাদের সাথে,
প্লিজ আম্মু, তুমি কি আমাকে একটু কথা বলিয়ে দিতে পারবে তাদের সাথে? প্লিজ এই বুড়ো আন্টিটার ছোট একটা অনুরোধ ভেবে এই উপকারটুকু করে দাও না আম্মু। আফরিন, আসলে, আচ্ছা, আমি আমার আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে দেখছি, তারপর আপনাকে আমি কিছু বলতে পারবো। আন্টি, আচ্ছা আম্মু, তুমি আগে তার সাথে কথা বলো, তারপর না হয় আমাকে আগে ফোনেই তার সাথে একটু কথা বলিয়ে দাও, তাতেই হবে। এরপর আমি আম্মুর সাথে কথা বললাম, আর আম্মু ওনার সাথে কথা বলতে চাইলো। এরপর আমি ওই আন্টিকে আমার ফোনটা দিলাম, আর আন্টি একটু দূরে গিয়ে আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলল, তারপর ফোনটা আমাকে ফেরত দিয়ে দিল। আমি ফোন কানে নিতেই আম্মু বলল, আমি যেন ওনাকে সাথে করে আমাদের বাসায় নিয়ে যাই। আমি অবাক হয়ে শুধু হ্যাঁ বলে গেলাম। এরপর ওনাকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় ফিরতেই আম্মু আমাকে ফ্রেশ হয়ে আসতে বলল, আর নিজে ওই আন্টিকে নিয়ে গল্প করতে বসে পড়ল, এমনভাবে যেন কত বছরের চেনা বান্ধবীকে এতদিন পর কাছে পেয়েছে। আমি ফ্রেশ হয়ে আসতেই আন্টিটা আমাকে দেখে এগিয়ে এলো, আর গালে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর নিজের হাত থেকে একজোড়া বালা খুলে আমার দুহাতে পরিয়ে দিল। আর আমি এখনো অবাক হয়ে তার দিকে কিছুক্ষণ, আম্মুর দিকে কিছুক্ষণ তাকিয়ে যাচ্ছি, কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। বেশ কিছুক্ষণ পর আন্টি চলে গেলেন। আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে বালা কেন দিয়ে গেল, তাও স্বর্ণের? যা শুনে আম্মু বলে উঠলেন, আম্মু, ওনার ছেলের তোকে খুব পছন্দ হয়েছে, আর ওনারও, তাই তোকে এটা দিয়ে গেল। আফরিন, কি সব আজব কথা বলছো আম্মু? আমি তো বলেছিলাম আমি বিয়ে করব না, তবে কেন করছো তোমরা এমন? আর ওনাদের তো আমি আগে কখনো দেখিনি, তবে তুমি হঠাৎ করে রাজি হলে কিভাবে? আম্মু, আরে এত প্রশ্ন একসাথে কেন করছিস? উনি তো শুধু বালাই পরিয়ে দিয়ে গেছে, এমন তো নয় যে এখনই উনি তোকে ওনার ছেলের জন্য নিয়ে যাবে। আফরিন, তোমাদের যা ইচ্ছা করো, আমি আর কিছু বলবো না। এত ভালো লাগছে না আমার, থাকো তুমি, আমি গেলাম। এই বলে আমি আমার রুমে এসে দরজা লক করে মুখ ভার করে বিছানায় বসে পড়লাম। খুব কান্না পাচ্ছে। আম্মুকে বললাম আমি এখন বিয়ে করব না, আর আম্মু কি না আমার বিয়ে একেবারে ঠিক করে ফেললো, তাও আমাকে জিজ্ঞাসা না করে। দুদিন পর আজ আব্বু আমার রুমে এলো। আব্বুকে দেখেই আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। যা দেখে আব্বু আমার কাছে এগিয়ে এলো, আর মাথায় হাত রেখে বলে উঠলেন, আব্বু, আচ্ছা আমার আম্মুটা কেমন আছে? মন খারাপ বুঝি? আফরিন, কই না তো আব্বু, তুমি এলে যে। আমাকে ডাকতে পারতে, আমি চলে আসতাম। আব্বু, কেন আমি বুঝিয়ে আসতে পারি না আমার মায়ের রুমে? আফরিন, আমি কি তা বলেছি নাকি আব্বু? তোমার যখন খুশি তুমি তখন আসবে আমার রুমে, ঠিক আছে? আব্বু, আচ্ছা শোন মা, আমার না তোর সাথে একটু কথা আছে। আফরিন, হ্যাঁ বলো আব্বু, কি বলবে? আব্বু, দেখ মা, আজ না হয় কাল তো বিয়ে করতেই হবে তোকে। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস, তবে বাবার বাড়ি ছেড়ে তো যেতেই হবে। আর তোর জন্য দুদিন আগে যে বিয়ের প্রস্তাবটা এসেছিল, আমি তাদের সব খোঁজখবর নিয়ে এসেছি। ছেলে, ছেলের পরিবার সবাই খুব ভালো, কোনো খারাপ রেকর্ড আমি পাইনি ওনাদের। আর এমন একটা ফ্যামিলি খুব সহজে খুঁজে পাওয়া যায় না। তাই আমি তোর মতামত নিতে এলাম। তুই যদি বলিস আমি কালকে ওনাদের আসতে বলছি, তুই ছেলের সাথে দেখা করে কথা বলে নিস, তারপর না হয় তোর পছন্দ হলে আমরা সামনে এগোনোর কথা ভাববো। এই কথা বলে আব্বু যেতে নিল, কিন্তু আব্বুর কথা শুনে এবার আমার রাগটা আরো বেড়ে গেল। তাই আমার রাগটা আব্বুকে বুঝতে না দিয়ে আব্বুকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আফরিন, আব্বু ওনাদের আসতে হবে না, তুমি আর আম্মু তো দেখেছো, তাতেই হবে। তোমরা ওনাদের পাকা কথা দিয়ে দাও, আমি রাজি। আব্বু, তুই রাগ করেছিস মা? আমি আসলে, আফরিন, না আব্বু, আমি রাগ করিনি। আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করতে চাই। তাই তোমাদের যখন সব পছন্দ হয়েছে, তবে আমি আর কি বলবো বলো? তোমরা যা ভালো মনে করবে তাই করো, তাতে আমার কোনো সমস্যা নেই।
আব্বু, আমি জানতাম মা, তুই অমত করবি না। তুই তো আমার ভালো মেয়ে, তাই না? আব্বুর কথা শুনে আমি শুধু মুচকি হাসলাম। এতক্ষণ রাগে কথা বললেও এখন আব্বুর খুশি দেখে নিমিষেই আমার রাগ চলে গেল। যখন আব্বু আম্মু এত খুশি, তবে আমার আর কি সমস্যা থাকতে পারে? সবার খুশিতেই আমিও খুশি। আজ আমার বিয়ে। ঠিক আমি যেমনটা চেয়েছিলাম, সাদাসিধে ভাবে বিয়ে। ঠিক তেমন ভাবেই হচ্ছে বিয়েটা। জানি না কার ইচ্ছে এটা। তবে আম্মু বলল, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেই নাকি এমন ভাবে বিয়ে করতে চেয়েছে, কোনো রকম অনুষ্ঠান ছাড়া। কিন্তু এটা কিভাবে সম্ভব? যেমনটা আমি চেয়েছি ঠিক তেমন ভাবেই হচ্ছে বিয়েটা। বিয়ে শেষে চলে এলাম আমি আমার শ্বশুরালয়। এখানে এসে অনেকের সাথে পরিচয় হলো, কথা হলো। আমার খুব নার্ভাস লাগছে, নতুন মানুষ, নতুন পরিবেশে এসে। তার মাঝে মনটাও অনেক খারাপ লাগছে বাড়ির সবার জন্য। কিন্তু এরা খুব হাসি ঠাট্টা করছে আমার সাথে, যার জন্য একটু হলেও ভালো লাগছে। খুব সুন্দর করে একটা রুম সাজানো হয়েছে। হালকা সাজ, ফুলও কম, কিন্তু তারপরও অনেক সুন্দর হয়েছে রুমটা সাজানো। সবাই আমাকে রুমে রেখে রুম থেকে বেরিয়ে গেল। তাই আমি ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম। রুমটার সবকিছুই খুব সিম্পল, বাট অনেক সুন্দর। বোঝা যাচ্ছে লোকটার পছন্দ অনেক ভালো। বেশ কিছুক্ষণ পর দরজায় নক করার শব্দ পেলাম, তাই গিয়ে বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ পর দরজা খুলে একজন লোক ঢুকলো এই রুমে। ঘোমটার আড়াল থেকে তাকে এক নজর দেখলাম। চেহারা বোঝা যাচ্ছে না, তবে শেরওয়ানিটা দেখে বুঝতে পারলাম এটাই সেই ছেলে যার এখনো অবধি চেহারাটাই আমার দেখা হয়নি। কারণ গাড়িতে বসে এই শেরওয়ানিটাই পরা দেখেছিলাম তাকে। তবে নামটা আপুরের কাছে শুনেছিলাম। কি যেন ছিল? ও হ্যাঁ, কাবির খান। হঠাৎ কাবির খুকখুকানি দিয়ে উঠল, যার জন্য আমার ধ্যান ভাঙলো আর আমি ভয় পেয়ে তার দিকে তাকালাম। সে আমার থেকে কিছুটা দূরে গিয়ে বসলো আর বলে উঠল, কাবির, আসলে আপনার সাথে আমার কথা হয়নি কখনো, আর আমি সরাসরি আপনাকে কখনো দেখিওনি। তবে দেখার ইচ্ছেও ছিল না, কারণ আপনাকে যেভাবে আমি প্রথম দেখেছি তাই যথেষ্ট ছিল। আর যেখানে আমার আম্মুও আপনাকে প্রথম দেখে পছন্দ করেছে, সেখানে আমার আপনার সাথে দেখা করার প্রয়োজনই হয়তো ছিল না। তাই যখন আপনিও দেখা করতে চাননি, তখন আমিও আর দেখা করিনি। আচ্ছা, আপনি রাগ করে নেই তো আমার উপর? আসলে আপনার আম্মু বলেছিল আপনি নাকি এত জলদি বিয়ে করতে চাননি, তাই প্রশ্নটা করলাম। আফরিন, আমার মনে হয় না এখন আর এই প্রশ্নটার কোনো মানে আছে। বিয়ে যখন হয়েই গেছে, তবে এখন আর এই কথা জেনে কি হবে? তবে আমার একটা প্রশ্ন আছে, আর তা হলো, আপনি আমাকে কোথায় দেখেছেন? আপনি প্রথম দেখার কথা বললেন, বাট আমার তো মনে হয় না আমাদের আগে আর কখনো দেখা হয়েছে। কাবির, এই প্রশ্নের উত্তরটা কিছুক্ষণের মাঝেই আপনি পেয়ে যাবেন। আফরিন, মানে? কাবির, আপনার পাটা কি একটু এগোবেন? যদি কিছু মনে না করেন তবে। আফরিন, পা কিন্তু কেন? কাবির, ভেবে নিন আপনার প্রশ্নের উত্তরটা দেব বলে। ওনার কথা শুনে একটু অবাক হলাম। এতদিন শুনেছি স্ত্রী নাকি স্বামীকে পা ছুঁয়ে সালাম করে, কিন্তু এখন কি উনি সব উল্ট করে দেবেন নাকি? না, আমি এখনো পর্যন্ত ওনাকে সালাম করিনি বলে আমাকে লজ্জা দেওয়ার জন্য কিছু করবে বুঝতে পারছি না। কাবিরের কথায় তার দিকে আবার তাকালাম। কাবির, কি হলো? প্লিজ একটু কষ্ট করে কি পাটা এগোবেন। এরপর আমি আস্তে করে আমার পা এগিয়ে দিলাম, আর উনি ওনার শেরওয়ানির পকেট থেকে কিছু একটা বের করে আমার পায়ের উপর রাখলো। এরপর খুব যত্ন করে একটা নূপুর পরিয়ে দিল, যা দেখে আমি অবাক। হ্যাঁ, এটা আমার সেই হারিয়ে যাওয়া পছন্দের নূপুরটা, যা দেখে আমি ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, আফরিন, আপনি আপনি এই নূপুর কোথায় পেলেন? কাবির, ওই যে আপনার প্রশ্নের উত্তর। হ্যাঁ, যেদিন আপনার পা থেকে এই নূপুরটা খুলে পড়ে গিয়েছিল, আমি সেদিনই আপনাকে প্রথম দেখেছিলাম। এরপর আপনার পিছু নিয়ে আপনাদের বাড়িতে চিনতে চেয়েছিলাম, বাট আপনাদের বাড়ির কাছাকাছি গিয়ে আপনাদের হারিয়ে ফেলেছিলাম।
তাই দুদিন পর্যন্ত অপেক্ষা করে যেদিন আবার আপনার দেখা পেলাম, সেদিন ভাগ্য গুণে আম্মুও আমার সাথে ছিল। আর সেদিন হঠাৎ করে আপনিও সামনে চলে এলেন। তাই সেদিন আম্মু গিয়ে আপনার পথ আটকে ছিল। আর তারপর কি হয়েছে তা তো আপনি জানেনই। প্লিজ আমাকে আবার ভুল বুঝবেন না। আমি লোকটার কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছি। এতক্ষণ তো আমি ভাবছিলাম আমি শুধু ওনার চেহারা দেখিনি, বাট এখন যা মনে হচ্ছে তাতে ইনিও আমার চেহারা দেখেনি। আর কাউকে না দেখিয়ে বিয়ে করা, এটা কি সম্ভব? আমার ভাবনার মাঝে উনি বলে উঠল, আমার সামনে একটা খাম রেখে, কাবির, এটা আপনার জন্য। খারাপ কিছু ভাববেন না। এটা আপনার দেনমোহর, যা প্রতিটা মেয়ের অধিকার তার স্বামীর কাছে। আমি চাই আমাদের বিয়েটা সকল দিক থেকে ইসলাম অনুযায়ী হবে, যাকে বলে একটা পবিত্র সম্পর্ক। আচ্ছা, একটা কথা বলি। আফরিন, হুম। কাবির, চলুন না আমাদের সম্পর্কের শুরুটা নামাজ দিয়ে করি। আমি কাবিরকে যত দেখছি ততই যেন অবাক হচ্ছি। ইনি কি করে জানলো আমার মনের কথাগুলো? এই কথা তো আমি আমার ফ্যামিলির কাউকেও বলিনি। তবে এরপর আমরা দুজন নামাজ পড়ে নিলাম। তারপর একজন অন্যজনের চেহারা দেখলাম। দুজন বারান্দায় বসে আছি। হঠাৎ কাবির বলে উঠল, কাবির, আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? খুব বিশ্বস্ত বন্ধু, যাতে কারো থেকে কাউকে কিছু লুকোতে না হয়। বিনা সংকোচে মনের সব কথা একজন অন্যজনকে বলতে পারি। আমি ওনার কথা শুনে আবার ওনার দিকে তাকালাম, যা দেখে উনি বলে উঠল, কাবির, আসলে আমরা যদি ফ্রি না হই, তবে আমাদের সম্পর্কটাও কখনো ভালো হবে না। আর বন্ধুত্বর থেকে ভালো সম্পর্ক আর কি হতে পারে? আমার জানা নেই। আফরিন, ধন্যবাদ। কাবির, কেন? আফরিন, এমনিতেই আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে তাই। আর বন্ধুত্ব, তা তো অবশ্যই করব। আর তা আজ থেকেই করব। হেসে দিয়ে, কাবির, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সমাপ্তি।